হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল সবাইকে এবং হ্যাপি উইকেন্ড। আজকে শুক্রবার 20 তারিখ সেপ্টেম্বর মাসের। এই মাসটা খুব তাড়াতাড়ি দেখতে দেখতে চলে যাচ্ছে এবং আমি কদিন আগেই বাসা শিফট করছি। তো কীভাবে 20 দিন চলে গেল আমি ঠিক জানি না, বাট খুব ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে, এখন অনেক কাজ বাকি। তো আমি দৌড়াদৌড়ির মধ্যেই মানে ডিক্যান পেজ ম্যানেজ করা, চ্যানেল ম্যানেজ করা, আবার শিফটিংয়ের কাজ সব মিলায় মোটামুটি ব্যস্ত সময় পার করতেছি। এবং মানে বলতে গেলে অনেক ডিফিকাল্ট ছিল, মানে কাজগুলো করা, একা একা একটা বাসা শিফট করা খুব ডিফিকাল্ট। এর মধ্যে আবার গাড়ির কাজও করতেছিলাম, 11 দিন গাড়ি ছিল না। তো যাই হয়েছে তাই এই মানে এই সময়টার মধ্যে আমি আমার পারফিউমগুলো এই বাসায় এখন আনতে পারি নাই, আগের বাসাতেই রয়ে গেছে। তো মাঝে মাঝে ওখানে যাই, গিয়ে আমার ডিক্যানগুলো যদি অর্ডার থাকে ডিক্যান করে আবার পারফিউম কিছু নিয়ে এই বাসায় চলে আসি। তো এভাবেই সময় কাটতেছে। তো প্রচণ্ড গরম পড়ছে, আপনারা জানেন যে দেশে এখন মানে অসহনীয় মাত্রায় একটা গরম, যেটা সবসময় আপনার মানে শীতকাল আসার আগে একটা গরম মাঝে মাঝে পড়ে। যে গরমটা আপনার আগের বছরও পড়ছে, ভয়ঙ্কর গরম ছিল এবং এর আগে আবার বৃষ্টি ছিল। তো সব কিছুই এক্সট্রিম, আমাদের দেশে কোনোটাই আসলে খুব সুখকর না। একটা সময় বৃষ্টি একটানা পড়তেছিল, যে টানা 3 দিন 4 দিন বৃষ্টি ছিল, পুরো স্যাঁতস্যাঁতে কাদা, সব জনজীবন মোটামুটি আটকাই গেছিলো। এরপর যখন গরম শুরু হয়েছে, মানে আমি একটু মানে বাইর হইলেই মানে যদি হেঁটে যাওয়া বা কোনো একটা ডিস্টেন্স হেঁটে গেছি, ধরেন 20 মিনিট হাঁটছি, হ্যাঁ, এরপর মনে হচ্ছে যে মানে আমি এমনিতে ডায়াবেটিস আছে, বাট তারপরে যে চোখে সাদা আলো দেখতে পাই, তো বোঝা যায় যে মানে আপনার প্রচুর ঘাম হচ্ছে, প্রচণ্ড ঘাম হচ্ছে। আপনার এসির মধ্যে ঢুকলে ভালো লাগা, বেরোলে অনেক গরম। তো ঠান্ডা গরম মিলে অনেক অসুস্থ হয়ে যাচ্ছেন। তো সবাই সাবধানে থাকবেন, ঠান্ডা খাবেন না এবং বরফ খাবেন না, এবং যদি পসিবল হয় স্মোকিং করেন না। আর এসি মোটামুটি 24-এর নিচে যেয়েন না, বেশি ঠান্ডা ভালো না। তো আজকে 3টা পারফিউম রিভিউ করবো একই হাউসের। এগুলো হচ্ছে আহমেদ আল মাগরিবি হাউস। এই হাউসের প্রত্যেকটা পারফিউম আমি রিভিউ অলরেডি করছি, যেগুলো আপনি দেখাবো এই পারফিউমগুলো রিভিউ করা আছে। তো বাংলা রিভিউ করছি এই কারণে যে অনেকে বাংলা রিভিউ দেখতে চান, আমি জানি যেটা আপনাদের উপকার হয়। তো ইংরেজিতেও করি, বাংলাতেও করি, বাট আমার মেইন কাজটা থাকে ইংলিশ চ্যানেলে, যেখানে আমি বেশি এমফেসিস দিই। অনেকে বলেন যে বাংলায় বেশি রিভিউ চান, আই আন্ডারস্ট্যান্ড, আপনি চেষ্টা করব। কিন্তু আসলে মেইন চ্যানেলে আসলে সময় তো একটা দিনের একটা নির্দিষ্ট সময় থাকে, 24 ঘন্টার বাইরে আসলে সময় থাকে না। তো পারফিউম নিয়ে যেহেতু আমার পুরোটা কাজ, আমি চেষ্টা করি যে আমার চ্যানেল, ডিক্যান্ট, এই দুটা পেজের কাজ আমি প্রায়োরিটি দিয়ে করি। তারপর মানুষের কোশ্চেন থাকলে উত্তর দেওয়া কিংবা আপনার বাংলা রিভিউগুলোই করার চেষ্টা করি। এর মধ্যে আমি অন্যান্য কাজও করি। তো 3টা পারফিউম রিভিউ করে নেই, রিভিউর পরে আমি কিছু কথা বলবো। ফার্স্ট পারফিউম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার এটা ইগনাইট উড। এই পারফিউমটা আসলে ছোটো একটা বোতল আসে, আই থিঙ্ক 60 ml বোতল। এটার দামও কিন্তু খুব কম না, দাম বেশ ভালোই আছে। তো আমি এখন জানি না এক্স্যাক্টলি দাম কত আছে, বাট এটা হচ্ছে আহমেদ আল মাগরিবি। এই 3টা পারফিউম আজকে খুব এক্সপেন্সিভ সাইডে। খুব এক্সপেন্সিভ বললে ভুল হবে, যারা পারফিউম কেনেন তার জন্য হয়তো পারফিউম ধরেন 6-7 হাজার টাকা, খুব বেশি টাকা না। বাট আপনি যখন পারফিউমগুলো দেখবেন 60 ml, যদি ধরেন কথার কথা, আমি এক্স্যাক্টলি মনে নেই কত এটার দাম, ধরেন 6-6.5 হাজার টাকা হবে। তো সেই হিসাব করলে 100 ml পার 100 ml দাম আসে হচ্ছে কি আপনার 10,000 টাকার উপরে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো চিপ না। তো চিপ নাই অর্থে যে ডিজাইনার পারফিউম অনেক দাম এখন। ধরেন একটা জন পল গটিয়ে পারফিউম কিনতে গেলে এখন, মানে ডিওরের পারফিউম কথা বাদ দিলাম, জন পল গটিয়ে পারফিউম কিনতে গেলে নতুন পারফিউমের দাম 15,000, 15,500, 16,000 এরকম আছে। সেই হিসাবে অত বেশি না। বাট নর্মাল মিডল ইস্টার্ন পারফিউম সবার আন্ডারস্ট্যান্ডিং কি যে 2,000-2,500 টাকার মধ্যে পারফিউম পাওয়া যাবে। ধরেন আলবাইত আলদি মাস্কি বলেন, কিংবা এই হাউসের অনেক পারফিউম আছে যেগুলো বাজেট ফ্রেন্ডলি। তারপর আছে হচ্ছে কি আপনার লাতাফা, ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড, এখন এই ধরনের বাজেটে আসে। বাট কিছু কিছু সময় কোয়ালিটি জিনিস কিনতে গেলে দাম একটু বেশি দিতে হয়, এবং এই পারফিউমগুলো হচ্ছে সেটার একটা প্রাইম এক্সাম্পল। এই পারফিউমটা আমি যখন নেই টোটাল ব্লাইন্ড বাই ছিল, ব্লাইন্ড বাই বলতে যে আমি এটাকে টেস্ট না করেই কিনছি। এটার মতো দেখতে আরেকটা বোতল আছে, এটার নাম হচ্ছে আপনার সামার উড। সামার উডটা মোস্ট প্রবাবলি আপনার লাল রঙের বোতল, ওটা হচ্ছে উড রোজ কম্বিনেশন। এটা হচ্ছে আপনার গ্রিন লেদার এবং আপনার অনেক মানে হালকা স্পাইসি ফ্রেশ এই টাইপের পারফিউম। তো পারফিউমটা আমি যখন বলবো একদম ফার্স্টে পাইছি, প্রথম জিনিস হচ্ছে এটার ভালো সাইড হচ্ছে এটা কোনো কিছু ক্লোন না। আমার মানে নাকে কখনো কিছু ক্লোন মনে হয় নাই, যে কারণে আপনার পারফিউমটা ইউনিকনেস একটা দেয়। পারফিউমটা ইউনিকনেস আছে এবং পারফিউমটা অনেক লং লাস্টিং। 3টা পারফিউম খুবই লং লাস্টিং। তো এই 3টা পারফিউমে আমি মনে করি যে বাংলাদেশের কন্ডিশনে, আবার বলে নিই একদম মানে ক্লিয়ারলি জিনিসটা বুঝবেন যে বাংলাদেশের কন্ডিশনে আমাকে এখন যাই জিজ্ঞেস করেন ভাই একটা বিস মোড পারফিউম সাজেস্ট করেন, আমি হারমাফে ক্লাব ইন্টেন্স ম্যান নিছি, তারপর হচ্ছে এইটা নিছি ওইটা নিছি, কোনোটাই সবগুলি পুয়ার পারফর্মার। এখন যারা নতুন তারা জিনিসটা বুঝেন না যে আসলে যে ওয়েদারটা আপনার বাইরে আছে, সেই ওয়েদারে আপনার কোনো পারফিউম আসলে ধরেন 20-22-এর উপরে গেলে, ডিগ্রির উপরে গেলে কোনো পারফিউম আসলে পারফর্ম করার কথা না। এবং মানে পারফিউম ক্রিয়েট করাই হচ্ছে যে মোটামুটি একটু ওয়ার্মার না, মোটামুটি ধরেন আপনার কুলার সিজনসের জন্য। ঠান্ডা ঠান্ডা থাকলে পারফিউম ভালো থাকে, এটি হচ্ছে নর্মাল। এই ধরনের গরমে আপনার পারফিউম
চলে যাওয়াটাই খুবই স্বাভাবিক। তো এই পারফিউমগুলো ইন জেনারেল 3টা পারফিউমে খুবই বিস্ট মোড। 10-এ আপনার ধরেন 9, 10 এই টাইপের পারফর্মার। এটা আমি বলবো 9.5, 10-এ 9.5 মতো পারফর্মার। এটা অনেকক্ষণ থাকে, অনেকক্ষণ প্রজেক্ট করে, বাট এগেন গরমে গেলে আপনার যখন অনেক ঘাম হবে বা হিউমিডিটি হাই থাকবে তখন এই পারফিউমগুলো আসলে মেবি আপনি মনে করবেন নাই, আপনি অনেক ঘামতেছেন, সেই ক্ষেত্রে আপনি তো ঘামের স্মেল পাবেন, কিংবা আপনার বলা হয় যে বাইরের অন্যান্য স্মেল পাবেন, বাট পারফিউম হয়তো আপনার নাকে হিট করবে না। তো আমি বলছি ইন জেনারেল পারফিউমটা খুব ভালো পারফর্মার আহমেদ আল মাগরিবির, যদিও দাম বেশি, বাট বটল সাইজ ছোট। বাট এই পারফিউমটা আমি বলবো যে ওয়ার্থ ইট। যদি আপনাদের মানে অ্যামোয়াশ স্টাইলের পারফিউম ভালো লাগে, অ্যামোয়াশ হাউসের এই টাইপের কোয়ালিটি এই পারফিউমটার মধ্যে আছে। ইগনাইট উড, আমার রিভিউটা আবার দেখেন জয়ামিন চ্যানেলে, খুব সুন্দর একটা পারফিউম। বলবো যে ফ্রেশ গ্রিন টাইপের উড লেদার কম্বিনেশন। উড খুব কম আছে, লেদারটা বেশি। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো, এটা খুবই পলিশড একটা পারফিউম। 90 ml বোতলে আসে। এটার নাম হচ্ছে আপনার লা থানি, আই থিঙ্ক। আমি জানি না নাম্বার ভুল বলছি কিনা, যারা অ্যারাবিক পারেন তারা আমাকে কারেক্ট করে দিন যদি আমার ভুল হয়ে থাকে। লাথানি ও লাথানি, ওকে। বটলটা খুব সুন্দর আসে, এরকম ক্যাপ, এবং পারফিউমটার দাম অনেক বেশি। এই পারফিউমগুলোর দাম আপনার আই থিঙ্ক $70-80 বাংলাদেশে, এবং বাইরে গেলে আপনার $110-120 উপরে, যদি আপনার ডিসকাউন্ট না থাকে। তো এই পারফিউমটা আমি আসলে একজন আমার ফ্রেন্ড আছে ইন্ডিয়াতে, ওনার নাম হচ্ছে আপনার শরিয়া কিরান। ওনার বাবা হচ্ছে আপনার একজন ফিল্ম স্টার। ওনাকে আপনার দেখছেন হয়তো, ধারখান সিনেমাটা দেখে থাকেন। ধারখান সিনেমাতে শিল্পা শেঠির বাবা যিনি প্লে করেছিলেন, উনি হচ্ছেন গিয়ে আমার ফ্রেন্ডের বাবা। তো ওনারা খুবই হাই ইয়ের মানুষ, সেলিব্রিটি মানুষ, এবং খুবই আমার কাছে অবাক লাগে যেন খুব ডাউন টু আর্থ টাইপের লোকজন। এবং শরিয়া কিরান, রাহুল শর্মা দুজনই সেলিব্রিটি বাংলা মানে ইন্ডিয়াতে। তো তারা অনেক দামি দামি পারফিউম কেনে, তারা অনেক পারফিউমে শ্যুট করে, ফটোশ্যুট, মডেলিং করে। আপনার রাহুল শর্মা কিন্তু অনেক বড় ইন্টারন্যাশনালে আপনার অনেক পারফিউমের ফেস মডেল, হ্যাঁ, এবং সে অনেক ভালো ভালো পারফিউম ইউজ করার পরে আমাদের গ্রুপে আছে, এবং সে খুবই ডাউন টু আর্থ। তো ও আসলে আমাদের গ্রুপ ছাড়া ইন্ডিয়ান কোনো গ্রুপে অ্যাক্টিভ না, ওকে অনেকে নক করে। বাট আমার মজা লাগে যে সে আমাকে মাঝে মাঝে বলে যে জয় ভাই, তোমার গ্রুপে আমি অনেক স্বাচ্ছন্দ্য ফিল করি, এবং তোমার গ্রুপে ভালো লাগে। তোমাদের গ্রুপের মানুষগুলো মানে কমার্শিয়াল টাইপ না, সবাই খুব হাসি খুশি এবং মানে হ্যাপি ফ্রেন্ডলি। তো এই জিনিসটা বড় কমপ্লিমেন্ট আমাদের জন্য। তোরা দুজনই আমাকে পারফিউমটা সাজেস্ট করছিল, জয় ভাই ইউ শুড টেক দিস পারফিউম, এবং এই পারফিউমটা তুমি রিভিউ করো। তো ইন্ডিয়াতে না, দুবাইতে আমাদের রিভিউ আছে শাজিল মালিক ভাই, অনেক হয়তো দেখবেন সেন্ট অন নামে ওনার চ্যানেল আছে, সেও আমার বন্ধু। তো উনি আসলে দুবাইতে অনেকদিন ধরে রিভিউ করে, উর্দুতে করে, আই থিঙ্ক উর্দু বা হিন্দি এবং ইংলিশ দুটাতেই করে। খুবই ভালো একজন মানুষ। তো উনি এই পারফিউমটা রিভিউ করছে, আমি যতদূর জানি করছেই করেন, আমি শিওর না, উনি হয়তো করে থাকতে পারে। তো পারফিউমটা যখন আমি মানে রিসিভ করি, আমার টোটাল এক্সপেকটেশন, আমি কিছুই এক্সপেক্ট করি না। আমি সবসময় একটা ক্লিন বোর্ডে পারফিউম স্টার্ট করি। যেমন ধরেন এক্সপ্রেশন থাকলে কি হয়, আপনার এক্সপ্রেশন হচ্ছে গিয়ে মানে মাথার মধ্যে একটা হাইপ থাকবে যে পারফিউমটা এরকম হবে, ওরকম হবে। আসলে আপনি যখন ইউজ করবেন তখন দেখবেন মিলে না, তখন আপনি ডিপ্রেসড হবেন। তো আমি সেভাবে দেখি না, আমি একটা পারফিউমের একদম টোটাল ওপেন মাইন্ড নিয়ে, একদম কোনো কিছু পারফিউম ইউজ করবো না, শাওয়ার করে একদম অন্য কোনো পারফিউম শরীরে নাই, তখন আমি ট্রাই করি। পারফিউমটা শুরুতে আমার খুব সুন্দর একটা ফ্রুটি সুইট ওপেনিং দিচ্ছে, যেটা হচ্ছে ডার্ক সুইট। যেমন ধরেন আপনার ব্ল্যাকবেরি যেটা বলে, বাইরে আপনার দেখেন মালবেরি, ম্যালবেরি আর ব্ল্যাকবেরি। তো কি বলে আপনার আরেকটা আছে আপনার মানে এই ফ্রুটি যে এগুলো আছে, ধরেন আপনার স্ট্রবেরি বেরি টাইপের যে ওপেনিং, এটার মধ্যে একটা ওয়াইল্ড বেরি সুইট একটা ওপেনিং আছে, যেটা অনেকটা বলবো যে একই ফ্যামিলির, উড ফর গ্রেটনেস অর উড স্যাটিন মুড ওই টাইপের সুইট, বাট ওগুলো হচ্ছে অনেক বেশি পলিশড। এরপরে যায় সেকেন্ড স্টেজ হচ্ছে উডটা হচ্ছে একদম মানে ওই মানে মিডল ইস্টার্ন টাইপের উড না, এটা হচ্ছে ওয়েস্টার্নাইজ উড এবং খুব স্মুথ। আপনার যদি কম্পেয়ার করতে বলেন টম ফোর্ডের উড অথবা আপনার ক্রিডস রয়্যাল উড ওই টাইপের উড, এবং খুবই হাই ক্লাস। এবং লাস্ট স্টেজ আসে হচ্ছে কি আপনার লেদারটা একদমই স্মুথ। তো এই পারফিউমটা আমি বলবো এক্সিকিউটিভ যারা আপনার স্যুট টুট ইউজ করেন তাদের জন্য ভালো। আপনার 3টা পারফিউম মানে হাই ক্লাস অকেশনের জন্য ভালো, আপনার ক্যাজুয়ালি ট্রাই করতে পারেন। বাট এই পারফিউমটা আমি বলবো যে সিগনেচার সেন্ট ওয়ার্থি। যে কেউ আমার আঙ্গুলের একটু অবস্থা খারাপ, আঙ্গুলটা ইউজ করতে পারি না, আঙ্গুলের অবস্থা খুবই খারাপ। এই আঙ্গুলে এই পোর্শন আসলে কেটে বের হয়ে আসছিল, তো এখন এই উপরে আস্তে আস্তে মেবি খুলে পড়ে যাবে। বাট আমি আঙ্গুলটা ইউজ করতে অনেক ব্যথা। এটা আমার যেহেতু ডায়াবেটিস আছে সেই কারণে সময় লাগছে। এই পারফিউমটা খুবই সুন্দর সুইট, এবং এটার মধ্যে উড আপনি যদি না খুঁজেন আপনি উড কখন স্মেল করতে পারবেন না। মানে ইট হ্যাজ উড বাট ইট হ্যাজ লট মোর আদার প্লেফুল নোটস। যেটা আমি বলবো যে আপনারা ট্রাই করতে পারেন। আহমেদ আল মাগরিবির খুব সুন্দর একটা প্যাকেজিং আসে, আমার ফুল রিভিউ দেখেন, বক্সটা খুব সুন্দর। লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ওদের হাউসে আমার এই পর্যন্ত ইউজ করা বেস্ট পারফিউম, এটার নাম হচ্ছে আপনার বিনশাইক। তো এই পারফিউমের বটল জুস দেখলে আমরা বুঝতে পারছি এটা উড একটা পারফিউম হবে, এবং পারফিউমটা অনেক রিভিউ বাংলাদেশে আমাদের ভাইরা অনেক করছেন। এবং আমি যত জানি যে এই পারফিউমটা আমাদের ফ্রেগ্রেন্স কমিউনিটিতে সবচেয়ে হাই পারফিউমগুলোর একটা, এটা আসে সোল্ড আউট হয়ে যায়, এবং দাম যদিও বেশি। এটা আপনার বটলের সাইজ মেবি 50 বা 60 ml, থিঙ্ক নো চশমাতে পড়তে পারি না আজকাল, ভীষণের অবস্থা 12টা 90 ml, সরি। হ্যাঁ,
অত ছোটও না, আবার মানে 100 ml না। পারফিউমটার দাম হচ্ছে আপনার আই থিঙ্ক 7,500 to 8,000 এরকম টাকা দাম এখন। এটা আপনার 6,000-6,500 ছিল এক সময়। তো যেহেতু আমাদের কারেন্সির অবস্থা খারাপ এবং আপনাদের ইন্টারন্যাশনাল পারফিউমের দাম বাড়তেছে, সেই ক্ষেত্রে দাম বাড়ছে। তো আপনি ধরে রাখেন 6,000-6,500 মধ্যে পাইলে আপনি এটা ভালো একটা প্রাইস, বাট এটা এখন দাম 7,500 বা 8,000 এরকম দাম। তো পারফিউমটার ফার্স্ট অফ অল এটার প্রেজেন্টেশন খুবই টপ নচ। এগুলো আপনার ক্যাপ, বোতল এগুলো আপনার খুব ভালো কোয়ালিটির। এবং আপনারা যদি কালেকশানে রাখেন এই পারফিউমগুলো, আপনার ধরেন এই যে নিশ বা ডিজাইনার যে কোনো পারফিউম আপনারা দেখতেছেন, ধরেন ফর এক্সাম্পল আমি এটা এখানে রাখলাম, হ্যাঁ, তো জাস্ট ভিজুয়াল ইয়ের জন্য যে আপনার অনেক দামি অ্যামোয়াজ, হ্যাঁ, বাইকিলিয়ান, টমফোর্ড, ধরেন আপনি জার্জব, ওগুলোর মাঝখানে পারফিউমটা খুব ভালো মানে প্রেজেন্স ফিল করায়, যে আপনার ধরেন পারফিউম বটলটা খুবই এক্সপেন্সিভ লুকিং। তো আপনি যখন কিনতেছেন আপনার এই দিক দিয়ে আবার একটু স্টেটাস মানে আছে পারফিউমটার। বাট বেস্ট থিং হচ্ছে এই পারফিউমটার ওয়ারেবল একটা উড, এটার সাথে আপনার রোজ ডেফিনেটলি আছে। যারা উড ফর গ্রেটনেস ট্রাই করছেন, হ্যাঁ, ওই পারফিউম হাউসের এটার সাথে এটা অনেক মিলবে। এইটার সঙ্গে একটা এক্সট্রা বাখুর নোট আছে, যেটা আপনার একটা ফ্রুটি ভাইব দেয়, অনেক সুইট। এটার সঙ্গে আমি বলবো যে কোয়ালিটির মিল আছে হচ্ছে কি আপনার পোর্ট্রেট অফ আ লেডি, ফ্রেডরিক মালের, এটা আমি আমার রিভিউতে বলছি। ওই টাইপের পারফিউম যাতে ভালো লাগে। প্রমিস খুবই সুইট, জুসি, ফ্রুটি, রোজ এবং একই সঙ্গে বাখুর। পারফিউমটার পারফরমেন্স মানে আনবিলিভেবলি গুড। এটা আপনার নামাজে পড়তে পারেন, এটা আপনার রাতেবেলা ইউজ করতে পারেন। এটা আমি বলবো যে মানে ক্যাজুয়ালি চেয়ে স্পেশাল অকেশনের জন্য খুব ভালো পারফিউম। এবং সবচেয়ে মজার যে জিনিসটা হচ্ছে, আই থট এট ফার্স্ট যে আমার পারফিউমটা তো ভালো লাগবে না, কারণ এটা উদ আছে, উদ রোজ থাকলে একটা আতর আতর ফিল আসে, যেটা অনেকে পছন্দ করে না। তো আমার কাছে হচ্ছে যে আমি এখন অনেক ধরনের পারফিউম ইউজ করি, বাট এটার মধ্যে যে ব্লেন্ডিংটা খুব ম্যাজিক্যাল। ডেফিনেটলি 3টা পারফিউমের মধ্যে আমি বলবো যে ধরেন লাথানিটা হতে পারে যে সবার জন্য। ইগনাইট উদ আর এটা আমি বলবো যে আপনার ট্রাই করে কিনবেন, ডিক্যান্ট হোক কিংবা আপনার দোকানে গিয়ে স্যাম্পল নিয়ে বা স্প্রে করে হোক। এগুলো সেফ ব্লাইন্ড বাই না, বাট এগুলো আপনার এই হাউসের সাম অফ দ্য বেস্ট টপ সেলার্স এবং খুব স্ট্রং প্রিমিয়াম পারফিউম। তো দুই একটা কথা বলি আজকে পলিটিক্স নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না, মন মেজাজটা খুব ভালো নাই। এখন যেসব নিউজ দেখতেছি আপনারা ভালো করেই জানেন যে গতকাল একটা ইনসিডেন্ট হয়েছে, এর আগে একটা ইনসিডেন্ট হয়েছে, যেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে চোর সন্দেহে একজনকে পিটায় মেরে ফেলা হয়েছে। তো এই জিনিসগুলো যখন পড়ি আসলে আমি মানে মানে বলবো কি যে মানে ঘৃণা তো একটা লাগে ভিতরে, তাদের সঙ্গে একটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে যে মানে আমি এখন এইসব পড়তে বা দেখতে অভ্যস্ত হয়ে গেছি। সবচেয়ে খারাপ জিনিস সেটা হচ্ছে যে মানে এইসব দেখতে আমার বাংলাদেশে যে কাজ দেখতে যখন খারাপ কিছু দেখলে আর কোনো অবাক লাগে না এখন আর। এবং এটা আমি শিওর আপনার অনেকের মধ্যে এসে বসছে যে আরে বাসের চাপায় ছাত্র মারা যাবে, ওখানে একজন পিটা মেরে ফেলবে, রাস্তার মধ্যে ধরেন মানে আপনার ধরেন গাড়িটা ভেঙে দিয়ে যাবে, মানে এগুলো নর্মাল। একটা মেয়েকে পিটানো হবে কক্সবাজারে। তো মানুষজন যখন বাংলাদেশে মানে পাওয়ার পায়, তখন তাদের মধ্যে একটা উচ্ছৃঙ্খল ভাবে এসে পড়ে। যেই পাক যেই দলই পাক, তাদের কথা হচ্ছে যে আমি অন্যদের উপরে এখন হামলায় পড়বো, তাদের উপরে আমি মানে ভেঙে খাবো, তাদেরকে ভয় দেখায় রাখবো। এটার জন্য কিন্তু এতগুলো মানুষ জীবন দেয় না। এগুলো আসলে ইমোশনাল কথাবার্তা অনেকে হাসাহাসি করবেন যে ভাই এইসব ইমোশনাল কথা বলে আপনি জানেনই দেশের মানুষ কেমন। তো আসলে আপনারা দেশকে কেমন দেখতে চান, এটা আপনাদের উপরেই ছেড়ে দেওয়া হোক। কারণ আপনারা যেরকম দেশ দেখতে চাবেন সেরকমই আপনার দেশ, সেভাবেই আপনারা দেশকে লালন পালন করবেন। আপনার যদি মনে হয় ঘুষ দিয়ে কাজ বের করে নেওয়া, হ্যাঁ, এটাই আমাদের ভালো, এটাই তো সুবিধা, তাই না? যে ঘুষ দিব, বিআরটিতে ঘুষ দিব, অফিসে ঘুষ দিব, পাসপোর্ট অফিসে ঘুষ দিব, কাজ হয়ে যাবে। আপনি যদি ঘুষ দেওয়া এবং নেওয়া এটাই আপনাদের ভালো লাগে, আপনার দেশ এরকমই হবে, আপনার নেক্সট সরকার ওরকমই আসবে। আপনি সরকার গালি দিবেন কেন? আপনি নিজেকে গালি দেন। ছোটবেলায় নাটক দেখছিলাম, নাটকটার নাম ছিল আপনার মানে নাটকটার নামটা কি খেয়াল নাই, শিমুল ফুল হুমায়ুন আহমেদের নাটক ছিল, যেখানে হচ্ছে আসাদুজ্জামান নূর রিসেন্টলি যিনি অ্যারেস্ট হয়েছে। খুব শক্তিমান অভিনেতা ছিল এক সময়, বাট স্যাডলি ওনারা সবাই যারা পলিটিশিয়ান আছেন, স্পোর্টস পার্সন, সেলিব্রিটি, সবাই কেন জানি একটু লোভে পড়ে যায় যে আমি একটু পাওয়ার লাগবে, আমার একটু টাকা পয়সা লাগবে, হ্যাঁ, সবাই গিয়ে পলিটিক্সে গিয়ে ঢুকেন। আমার মনে হয় যে সেলিব্রিটি মানুষদের বা যাদেরকে আমরা সম্মানের জায়গায় দেখি বা ভালোবাসি, কারণ এই যারা সিনেমা করেন, মুভি করেন, তারা তো আসলে পলিটিশিয়ানদের মধ্যে পড়ার কথা না। যারা আপনার ধরেন ফুটবলার, ক্রিকেটার, নিউজ রিডার, ওনারা থাকবেন কি পলিটিক্সের বাইরে। তো আমি ওইদিকে যেতে যাচ্ছি না, বাট আসাদুজ্জামানের একটা নাটক ছিল, নাটকটার মধ্যে উনি থাকে হচ্ছে কি আপনার একজন ভাড়া করা খুনি, উনি আসে আবুল খায়েরকে মারতে, টিচার থাকে উনি। তো মানে ওনাকে যিনি নিয়ে আসে সেই বাসায় হচ্ছে উনি আসাদুজ্জামান নূর থাকে কিছুদিন। সে গিয়ে কয়দিন সময় দেয় যে ভাই আমি কি আসলে কাজটা করবো কি করবো না এটা আপনি জানান। তখন ওই যিনি ওকে কন্ট্রাক্ট দেয় তার ওয়াইফ ছিলেন ডলি জোহর বারবার তাকে কাকুতি মিনতি করে যে আপনি ভালো মানুষটাকে মাইরেন না, লোকটা খুব ভালো লোক, আপনি টাকা নিয়ে চলে যান। তখন সে বলে যে না আমি টাকা নিয়ে যেতে পারবো না, আপনার স্বামীকে সময় দিয়েছি এতদিন। তো এই ছোট হচ্ছে সংক্ষেপে নাটক, লাস্টে সে খুনটা ঠিক করে, কারণ যিনি কন্ট্রাক্ট করে নিয়ে আসছিল সে আসলে তার মাইন্ড চেঞ্জ করে না। তো আলটিমেটলি যেটা হয় যে একটা লাইন থাকে যে ডলি জোহর এসে লাস্টে ওনাকে থুতু দেয়, আপনি একটা পাষণ্ড, আপনি একটা অমানুষ, থু।
তখন আসলে যেমন তাকে হাসতে হাসতে বলে যে থুতু আপনি আপনার স্বামীর গায়ে দেন। হ্যাঁ, আপনি 3 দিন সময় পাইছেন, আপনি পুলিশের কাছে যান নাই, আপনি মাস্টার সাহেবের কাছে যান নাই তাকে বাঁচাইতে, তো থুতু আপনি নিজের গায়ে দেন বলে একটা হাসি দেয়। তো আমাদের অবস্থা অনেকটা হয়ে গেছে এরকম যে ধরেন আমরা যদি কাউকে ব্লেম করতে যাই আমার নিজেদের গায়ে থুতু মারতে হবে। আমাদের দেশের যে অবস্থা আজকে, সার্বিক অবস্থা, আপনারা অনেকে আছেন যারা হ্যাঁ দেখতেছেন যে আমরা নিউজ শেয়ার করতেছি, দুদিন পর ভুলেও যাচ্ছি। হ্যাঁ, বাংলাদেশে এই কম ইনসিডেন্ট হয়েছে আজকে পর্যন্ত সরকারের থাকা না থাকার সময়, ধরেন আবরারকে মেরে ফেলা। আমি কোনো পার্টিকুলার দল বা কোনো পার্টিকুলার, অনেকে আছেন যারা যাদের এজেন্ডা থাকে হচ্ছে পার্টিকুলার কোনো ইস্যু নিয়ে কথা বলে তাদের ফায়দা হবে। আমি কোনো দল করি না, তোমার ফায়দার জন্য ভিডিও করি না। আমি জাস্ট আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি যে আমাদের একটা দেশে একটা সরকার সব মানুষের জন্য সমান। সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক, সে যে ক্লাসের হোক। একজন রিক্সাওয়ালার যে রাইট, হ্যাঁ, সে সরকারের কাছে বিচার চাইতে পারে, সে পুলিশের কাছে বিচার চাইতে পারে, একজন বড়লোকও যে বিচার চাইতে পারে, এবং সরকার সবাইকে ফ্যাসিলিটি দিবে, শুধু তার সরকারি দলের লোককে না। এটাই হওয়া উচিত। এবং আমি কিছু জিনিস শেয়ার করি আপনাদের সাথে। বাইরে যখন ছিলাম আমি 2টা সরকারি আমল দেখার সময় হয়েছে। তো দেশে যেহেতু ছিলাম না, দেশের অবস্থা আমি চেঞ্জ খেয়ে বসে 97 থেকে ধরেন 90s থেকে 2000, হ্যাঁ 2016 পর্যন্ত আমি দেশে ছিলাম না। তো ওই সময় দেশে কী কী চেঞ্জ হয়েছে আমি আসলে জানি না। মানে আওয়ামী লীগ বা বিএনপি তাদের মানে রাজনীতি কীভাবে করছে আমি জানি না, বাট আলটিমেটলি যেটা দেখলাম ভালো কিছু আসলে তেমন অ্যাচিভ হয় নাই। যেগুলো ভালো হয়েছে সেগুলোর সাথে অনেক খারাপ জিনিস হয়েছে, যেগুলো আমাদের কালচারের 12টা বাজছে। আমাদের নাটকের মান খারাপ হয়ে গেছে, সিনেমা বলতে একদম জঘন্য, টিভির অ্যাড একদম সস্তা, আমাদের কথা বলার ধরন খারাপ হয়েছে। আমরা যে ভালো কিছু আমাদের যে ছিল এই জিনিসগুলো এখন নষ্ট হয়ে সবাই টিকটক বুদ্ধি প্রতিবন্ধী টাইপের হয়ে গেছে। তো যেই ফোকাস প্ল্যান, যে জিনিসটা ফোকাস করতে সেটা হচ্ছে যে মানে আমি বাইরে যখন দেখলাম যে ধরেন আওয়ামী লীগের সময়, বিএনপির সময় আমি মানে আমার এমবেসির কিছু প্রোগ্রাম হইতো, গান বাজনা হইতো, মানে বিজয় দিবস, ধরেন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, ঈদের সময় আমরা বিভিন্ন সময় প্রোগ্রাম করতাম এমবেসির হয়ে বা আমাদের নিজস্ব কমিউনিটিতে। তখন দেখতাম যে বিভিন্ন সময় বিভিন্ন টাইপের মানুষ আসে, বিভিন্ন অফিসার আসেন এবং তারা মানে বিভিন্নভাবে আমাদেরকে ট্রিট করতেন। তো বিএনপির সময় আমরা অ্যাকচুয়ালি অনেক ভালো ট্রিটমেন্ট পাইছিলাম। তারা জানতো যে আমরা আওয়ামী লীগপন্থী, মানে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বা বঙ্গবন্ধু। ওই সময় ধরেন আমরা আওয়ামী লীগ করতেই, তাই না, বঙ্গবন্ধুকে সাপোর্ট করেন, কেউ কেউ জিয়াকে সাপোর্ট করেন। তো ধরেন আমরা 90-2000-এর দিকে আমাদের মনের মধ্যে একটা অন্যরকম চেতনা ছিল যে আমরা মানে দেশের মুক্তিযোদ্ধা, স্বাধীনতা এগুলো বিশ্বাস করি, এবং আওয়ামী লীগ তখন এরকম হিংস্র হয়ে ওঠে নাই। কিন্তু সময়ের সাথে সাথে যে যখন পাওয়ার বেশি পাইছে, তখন 15 বছর টানা পাওয়ার থাকার পরে তারা এই জিনিসটাকে, চেতনাটাকে নষ্ট করে ফেলছে। তারা এই জিনিসটাকে মানুষের হাত থেকে ছিনায় নিয়ে দলের কক্ষিগত করে ফেলছে যে এগুলো সব আমাদের, এগুলো দেখাই আমরা পাওয়ারে থাকবো, এগুলো বারবার এই বুলি আওড়াবো এবং মানুষ আমাদেরকে ভয় পেয়ে সাপোর্ট করে, তাই না? এই জিনিসটা হয়েছে। এবং আস্তে আস্তে যারা এই জিনিসগুলো বিশ্বাস করতো বা ভালোবাসতো বা একটা সময় ধরেন শ্রদ্ধা করতো শেখ মুজিবকে, আছে না, অফকোর্স মানুষ শেখ মুজিবকে শ্রদ্ধা করবেই, কিন্তু এখন জিনিসটা হয়ে গেছে তারা এমন একটা পর্যায়ে নিয়ে আসছে, মানুষের ঘৃণা ওই ভয়ঙ্করভাবে ছড়ায় পড়ছে। এবং যারা ধরেন আমরা ওদের প্রতি একটা চাইতাম যে ধরেন দেশে মুক্তিযুদ্ধ চেতনা থাক, হ্যান ত্যান, আমরা এগুলো আর মানে আমি দেশে আসার পরে আমি যা দেখছি আমার কাছে এগুলো দেখে ফার্স্ট থিং মনে হচ্ছে এগুলো সব ভরং, এবং জিনিসগুলো হচ্ছে পুরোপুরি পাওয়ারে টিকে থাকার একটা কৌশল। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে সবাই কোনো স্বার্থের কারণে দলের লোকের, ধরেন আমি অনেককে চিনি যে তার নিজের ছেলে মেয়ে যত অন্যায় করুক তারা কোনো শাসন করে না, তারা সবসময় হচ্ছে যে তার ছেলেকে ডিফেন্ড করে। যেমন আমার বাসার উপর এক ফ্যামিলি থাকে, তারা রাত 1টা-2টা পর্যন্ত ঘর চেয়ার টেবিল টানাটানি মানে বলে জঘন্য আওয়াজ করতে থাকে। আমি তাকে 3বার রিকোয়েস্ট করছি, তার শোনে নাই। মহিলা আমাকে বারবার বলে আমার ছেলে তো আছে, 2টা আছে, ইন্টারমিডিয়েট পরে একটা স্কুলে, ও তো বাচ্চা কাচ্চা একটু পড়ালেখা করে, একটু শব্দ তো হবেই, একটু হালকা চেয়ার টানা। আমি বললাম যে আপনার ছেলের চেয়ার মানে একটা রুমের মাথা থেকে আরেক মাথা পর্যন্ত চেয়ার টেবিল ড্র্যাগ করতেছে, সাউন্ডটা কীরকম হয় আপনি নিজে এসে শোনেন। সে শুনতে রাজি না এবং তারা সাউন্ডও কমায় নাই। তো এই ধরনের জানোয়ার ইতর টাইপের লোকজন দিয়ে দেশ ভর্তি, এবং এরা সবাই যে অশিক্ষিত তা না। এখন আমি কালকে একটা স্ট্যাটাস পড়লাম যে অশিক্ষিত আর মূর্খদের মধ্যে পার্থক্য আছে। অশিক্ষিত যারা, তারা হচ্ছে আপনার মানে শিক্ষার আলো তাদের কাছে পৌঁছায় নাই, তারা অশিক্ষিত মতো আচরণ করবে, তারা অনেক কিছু জানবে না, ম্যানার্স জানবে না। বাট মূর্খ যারা আছে, মূর্খ হচ্ছে অনেকে জেনে শুনে মূর্খ, তাদের আচার আচরণ পশুর মতো, তারা যেই লেভেলেই থাকুক। আমি একটা এক্সাম্পল দিই, পুলিশকে আমরা তো ভয় পাই বা ঘৃণা করি কেন? পুলিশকে ভয় পাই ঘৃণা করি এই অর্থে যে পুলিশ কিন্তু সবাই অশিক্ষিত না। পুলিশ যারা আপনার ফোর্সে ছিল, যারা বিগত সরকার আমলে ছিল, তাদের মুখের ভাষা আপনার রাস্তায় একরকম, ফোনে যখন তার ফ্যামিলির সাথে কথা বলে তাদের ফ্যামিলির সাথে কথা বলার টোনটা অন্যরকম, তারা ভদ্র ভাষায় শিক্ষিত সুস্থ মানুষের মতো কথা বলে। বাট যখন একজন রিক্সাওয়ালাকে বা সিএনজি চালককে ধরে মানুষকে ভয় দেখায়, টাকা দায় করতো, মানে ওই কি বলে আপনার ওইটাকে, যে মামলা করতো, তখন আপনি দেখবেন যে ওই করছোস, খাইছোস, এটার বাচ্চা ওইটার বাচ্চা, হ্যাঁ। এবং ওইসব মুখের ভাষা, কোমরে একটা পিস্তলার ব্যাজের কারণে মানুষ তাকে ভয় পায়। কারণ ওরা আমাদেরকে মারলে আমরা ভয় পাই। আমরা যদি কিছু করতে চাই, আমাদের যাইতো বিচার চাইতো ওদের কাছে বিচার চাই লাভ নাই।
ওদেরকে যদি আমরা ইন রিটালিয়েশন কিছু করি তাহলে আমরা আবার বিপদে ফাঁসবো, সিসিটিভি দিয়ে আমার ধরা হবে। তো এই যে ভয়ের একটা রাজত্ব এখন সেটা হয়তো নাই, বাট কালচারটা আসলে আমাদের মধ্যে দেখেন রয়ে গেছে, আমাদের মানুষগুলো সেমই রয়ে গেছে, কয়জনা পালাইতে পারছে। আলটিমেট যে কথাটা হচ্ছে যে আপনারা বিবেক একটা জিনিস অনেক সময় হ্যাঁ আছে, এখন আপনারা মানে একটা মানুষকে পিটায় মেরে ফেলা এটার মধ্যে একটা খুবই মানে বাংলাদেশ খুব নর্মাল একটা নর্ম হয়ে গেছে যে একটা মানুষকে পিটায় মেরে ফেলা যায়, ও চুরি করছে কিংবা ওরে আমরা দেখতে পাই না, এখন এক্ষুনি বলতেছে যে আমি আবেগের বশে করে ফেলছি। কথাগুলোর অর্থ কি আপনারা ভালো করে চিন্তা করেন। একটা আবেগের বশে আপনি মানুষের, আপনার মনের মধ্যে কোনো ভয় নাই, আপনার আল্লাহর কোনো ভয় নাই, আপনি মানে কোনো কিছু তোয়াক্কা করতেছেন না। তো এইটা একটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে আমাদের ওভারঅল মানুষজনের মানে অনেস্টভাবে টিকে থাকা, অনেস্টভাবে বিজনেস করা, মানুষকে তাদের প্রাপ্য বুঝায় দেওয়া, তার টাকা নেমে দেওয়া, এই জিনিসগুলো আমাদের মধ্যে ডেভেলপ করে নাই। ওই জিনিস যতদিন ডেভেলপ না করতেছে, দেশে আপনার ভালো মানুষের সংখ্যা যতই থাকুক, আমাদের দেশ সবসময় পিছন দিকেই যেতে থাকবে। আপনি এখন যতই আস্ফালন করেন যে আমরা এখন মুক্তি পাইছি বা সামথিং, আপনি দেখবেন ঠিকই আরেকটা নাম নিয়ে জাস্ট সেম টাইপের লোকজন আরেকটা দল করে বা একটা দলের নামে এসে সেই চাঁদাবাজি তার চেয়েও বিভৎসভাবে করবে, এবং তারা জানে যে টাকা কোথেকে কামাইতে হয়। সবারই ধারণা হচ্ছে যে পাওয়ারে যাওয়ার মেইন ইয়েটা হচ্ছে যে ধান্দাটা হচ্ছে গিয়ে টাকা বানানো। এখন সবাই একই কাজ করে, টাকা পাইলে ভাই কেউ ছাড়ে না। এখন সবাই রাস্তায় একই কথা বলে যে ভাই ওয়েট করেন দেখেন চাঁদাবাজি কীভাবে চেঞ্জ হয় বা দেশ কীভাবে ইয়ে হয়ে যায়। বাট লাস্টে আলটিমেট কথা বলবো যে যারা যারা অনেকে আছেন যে সব কিছু নিয়ে হাহাই করতেছেন, এই সরকারের পোলাপাইন কিছুই পারে না, এটা না, তারা অনেকে আছেন আফসোস লীগ করে। হ্যাঁ, আফসোস লীগ বলতে গেলে তারা বিগত সরকারের সাপোর্টার ছিল এবং তাদের এখন সেই বেনিফিটগুলো এখন নাই। অনেকে হয়তো আমাকে দেখেন আপনারা সেই দল করেন, তো আপনারা আমাকে ঘৃণা করতে পারেন, থুতু মারতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি কোনো দলের হয়ে কখনো কথা বলতে চাই না। আমি কোনো দল করি না। আমি দল করি না অর্থে যে অনেক দল এরকম আছে যারা নিজের লোককে প্রোটেক্ট করে বাট সাধারণ মানুষের মানে রাইটস মেরে খায়। তো এই ধরনের দল কানা লোকজন আমি পছন্দ করি না। আই বিলিভ ইন বাংলাদেশ, এটা আমার দেশ, এই দেশের মানুষজন আমার আপন, সাধারণ মানুষজন, ছাত্ররা আমার আপন, তাদেরকে আমি সাপোর্ট করি, তাদের সঙ্গে আমি সবসময় বলবো যে একাত্ম থাকতে পছন্দ করি। তো অনেকে সব কিছু নিয়ে হাসাহাসি করবেন যে ডক্টর ইউনূস যাই করে সব খারাপ। তো এইটা কেউ বলে না যে আমরা যা করছি আমাদের কোনো ভুল আছে বা কিছু, আমরা সবাই হচ্ছে ফেরেশতা, তাই না? আমাদের নিজেদেরকে পারফেক্ট ভাবার এই ট্রেন্ডটা বদলাইতে হবে। আমরা নিজেরা যদি ভুল করে থাকি নিজেদের চক্ষু লজ্জা থাকতে হবে। অনেক দেশে মানুষের চক্ষু লজ্জা নাই, যত কিছুই আকাম করুক ধরা পড়ে যায়, হাত না ধরা পড়া পড়লে ওটা এডিট ছিল, ওটা মিথ্যা মামলা, এটা স্বীকার করে নেয়। আমরা দেখবেন অনেকে আস্ফালন করছে যে ভাই দেখেন কীরকম যে যে সরকার যারা ছিল, হ্যাঁ, তারা কখনোই সরকার প্রতি দালালরা কখনো মানতে চায় না যে তারা অন্যায় করছে। এতগুলো মানুষকে মেরে ফেলতেছে, তারা এই জাতীয় সঙ্গীত গাওয়ার সময় হইতেই পারে আপনার আবেগ আসতে পারে, চোখ ভাসাচ্ছেন, বিল্ডিংয়ে ভেঙে ফেলতেছে, ওটা দিয়ে আপনার চোখে পানি আসে, হ্যাঁ, আর আপনার পাচাটার সময় মানে আপনার সুখ ধরে রাখার মতো না। হচ্ছে আপনি অন্যায়ের বিরুদ্ধে অন্যায়কে অন্যায় বলতে শিখেন নাই। সেখানেই বোঝা যায় যে আপনার আসলে মানে এগুলো মানুষগুলো কাজগুলো করছে কিছু পাওয়ার জন্য। তা আমরা যেন মানে পাওয়া অবশ্যই থাকবে, আমরা আসলে একটা গরিব দেশ, আমাদের আসলে টাকা পয়সা এগুলো ব্যাপার দেখতে হয়। বাট এর বাইরেও কিছু জিনিস ভাই, একটা সত্যি কথা আছে যে নীতি পথে চলেও বেঁচে থাকা যায়, সবসময় চুরি করতে হবে তা না। তো আপনারা যে যেখানেই থাকেন, আশা করি আমার কথা শুনলে আপনার হয়তো ভালো লাগে। বাট মানে আমি অনেক কিছু নিজের ভুল থেকে শিখছি। আপনাকে লাস্ট কথা বলি তারপর শেষ করি। অনেক কিছু ভুল থেকে শিখছি, অনেক ভুল শুধরাতে পারিনি, মানুষ মাত্রই ভুল, অন্যায়। তারপর যদি আমি জানি যে একটা জিনিস আমার হয়তো জিনিস অন্যকে দেখে আমার ভালো লাগে না, আমি এটা বলছি এটাই খারাপ, আমি নিজে যেন এই কাজটা না করি। তো চেষ্টা করছি শেখার জন্য। আমরা আসলে সবাই যদি শিখি আস্তে আস্তে সময় লাগবে। দেশ চেঞ্জ করতে হলে আপনার আমার বদলানো ছাড়া কোনো অপশান নাই। এবং সবসময় একটা কথা বলি যে আমাদের ভালো মানুষ হওয়া ছাড়া কোনো অপশান নাই। যারা খারাপ মানুষ ভাবেন যে আর আমার চেঞ্জ হতে কি আসে যাবে, তাই না? আসে যাবে, বিন্দু বিন্দু জল থেকে সিন্ধু হয়। সবাই ভালো থাকবেন, কথা হবে। এবং পারফিউম রিভিউ সবসময় চালাই যাবো, একই সঙ্গে এক্সট্রা কথাবার্তাও বলবো। মনটা আজকে একটু খারাপ, দেখতে পাচ্ছেন খুব বেশি হাসি নাই, কারণ এই জিনিসগুলো যখন দেখি না, একটা ছেলে গতকালকে ছিল আজকে নাই, সেটা মেন্টালি পাগল বা সামথিং, অতিরিক্ত আবেগে ভেসে চাই না। বাট আমাদের দেশে আসলে মানে জীবনের দাম এত কম, এত কম কেন হবে জীবনের দাম? একটা মানুষ মানে মানে এটা তো আল্লাহর সৃষ্টি, হ্যাঁ, আশরাফুল মাকলুকাত। আপনি জীবন কখনো ক্রিয়েট করতে পারেন না, আপনি জীবন ঠিকই নিতে পারেন। তো মানুষের এত সাহস কোথা থেকে আসে যে মানুষকে পিটায় মেরে ফেলা যায়, মানুষকে মেরে ফেলা যায় জাস্ট লাইক দ্যাট? একটা সুস্থ সবল মানুষকে সে চুরি করছে, তাকে ধরাই দেন, মাইট দেন, সমস্যা নাই। বাট এভাবে আপনি শেষ করে দেবেন একটা মানুষের জীবন, এগুলো আসলে হইতে পারে না। তো সবাই চিন্তা করে দেখবেন, এবং আশা করি সময়ের সাথে সাথে দেশ একটু হলেও আমরা একটু আগানোর চেষ্টা করবো। সবসময় যেন ওই মানে পাশবিক মানে নির্যাতন এইসব করে আমরা যেন দেশের খালি পিছনে না পড়ে যাই। আমাদের আসলে অনেক কিছু করার আছে, গরিবের খাওয়া নাই, অনেক কিছু রাস্তা মেরামত, অনেক কাজ আছে। এই কাজগুলো দিয়ে ফোকাস করেন নিজের ধান্দাবাজি বাদ দিয়ে, তাহলে হয়তোবা দেশ কিছুটা ভালো হতে পারে। আচ্ছা, তাছাড়া আসলে আমাদের কোনো মানে সামনে কোনো আর ভালো কিছু দেখার মনে হয় না দেখা হবে। কথা হবে। আসসালামু আলাইকুম।